Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আমরা দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST 11-12 নিউট্রিশন সাবজেক্টের কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করছিলাম। 3টে পার্টে অলরেডি ভিডিও আপলোডেড আছে চ্যানেলে, তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা তার যে পরবর্তী কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। যারা চ্যানেলে প্রথমবার এসেছো এবং ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা কোয়েশ্চেন নাম্বার 61 থেকে স্টার্ট করব এবং এটা আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে এ সিরিজের কোয়েশ্চেন পেপার করছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 61 এর কোয়েশ্চেন ছিল যে শূন্যস্থান এর কারণে দীর্ঘ সময় ধরে প্যারেন্টেরাল পুষ্টির সুপারিশ করা হয় না। লং পিরিয়ডস অফ প্যারেন্টেরাল নিউট্রিশন ইজ নট রেকমেন্ডেড বিকজ অফ কি কারণে? আমরা গতদিনই আমাদের লাইভ সেশনে পেড ব্যাচে স্পেশাল ফিডিং টেকনিক্স গুলো আলোচনা করছিলাম এবং আজকের এই ক্লাসটাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু স্পেশাল ফিডিং টেকনিক্স থেকে রয়েছে এবং যারা পেড ব্যাচে রয়েছে তারা রিলেট করতে পারবে যে যে টপিকগুলো এখানে মেনশন করা রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের সেশনে আলোচনা করেছিলাম। তাহলে এখানে রাইট আনসার কি হবে? এখানে কোয়েশ্চেন নাম্বার 61 এর জন্য রাইট আনসার হবে অপশন ডি। অ্যাকর্ডিং টু আনসার কি, এটি জিআই ট্র্যাকের অবক্ষয় ঘটায়। Question number 62. The most common form of fat circulating in the body is শরীরের মধ্যে চর্বি সঞ্চালনের সবচেয়ে সাধারণ ফর্ম হলো মানে বেসিক জেনারেল, সেই ফর্মটা কি? এখানে রাইট আনসার কি হবে? স্যাচুরেটেড একদমই হবে না, আনস্যাচুরেটেড হবে না, ট্রাইগ্লিসারাইড তো একদমই হবে না। তাহলে রাইট আনসার এখানে হয়ে যাবে কোলেস্টেরল। কোয়েশ্চেন নাম্বার 63. আ পেন্টোজ সুগার ইজ, আমরা এরকমের একটা প্রশ্ন 2016 কোয়েশ্চেন পেপারেও দেখেছিলাম। পেন্টোজ সুগার, ওকে। তো পেন্টোজ সুগার যদি আমরা দেখি তাহলে এর মধ্যে কোনটা হবে? ভেরি ইজি, এর মধ্যে রাইবিউলোজ হবে। কারণ গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে হেক্সোস এবং বাকি যারা রয়েছে তারাও কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে না, কারণ এরিথ্রোস যেটা রয়েছে সেটা টেট্রোস। ডাইহাইড্রো অ্যাসিটোন যেটা রয়েছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সেটা একটা ট্রায়োস 3 কার্বন, তাই না? যে রাইবিউলোজ রয়েছে সেটা 5 কার্বন। তো এখানে রাইবিউলোজ আমার হয়ে যাবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 64. BFHI ইজ রিলেটেড উইথ, তার আগে আমাকে জানতে হবে যে এটার ফুল ফর্ম কি। দেখো একটা যদি গেস, আমি গেস সেন্সেই যদি নিয়ে নিই, এটা আমরা ধারণা করতেই পারি যে এটা মিড ডে মিল প্রোগ্রামের সাথে মেবি যাবে না, কারণ মিড ডে মিল প্রোগ্রাম আমরা অনেকবার দেখেছি পড়েছি। তো এই কাইন্ড অফ জিনিস কিন্তু মিড ডে মিল প্রোগ্রামে আমরা মোটামুটি দেখি না। এনআইএন একটা সংস্থা, তার সাথে যাওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা সেইভাবে কিন্তু বিষয়টা দেখিনি। অপশন এ মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা রয়েছে ইউনাইটেড নেশনসের এবং ইউনিসেফ, এই দুজনের মধ্যে একটা টাই আপ হতে পারে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হচ্ছে ইউনিসেফ। BFHI স্ট্যান্ডস ফর দ্য বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। BFHI এর ফুল ফর্ম হচ্ছে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, which was launched by UNICEF and the WHO। কত সালে? 1991-তে। এর মূল গোল কি ছিল? টু এনকারেজ অ্যান্ড দ্য রেকগনাইজেশন অফ হসপিটালস অ্যান্ড বার্থিং সেন্টার্স দ্যাট অফার অপটিমাল কেয়ার ফর ইনফ্যান্ট ফিডিং অ্যান্ড মাদার বেবি বন্ডিং, স্পেশালি বাই প্রমোটিং অ্যান্ড সাপোর্টিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ডিউরিং দ্য আর্লি ডেজ অফ লাইফ। তার মানে এই প্রোগ্রামটা মায়ের বাচ্চার জন্ম পরবর্তী মুহূর্তে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে মা এনকারেজড হবে ওই এনভায়রনমেন্টটা দেখে যে না আমার বেবিকে ব্রেস্ট ফিড করাতে হবে, এবং আমরা জানি যে এই ব্রেস্ট ফিডিংটা কতটা ইম্পর্টেন্ট ফর দ্যাট পার্টিকুলার বেবি। এবং এটা একটা জয়েন্ট ইনিশিয়েটিভ আমরা বলতে পারি ইউনিসেফ এবং WHO। এটা ইনফ্যান্ট ফিডিং যে প্র্যাকটিসটা রয়েছে সেটাকেও কিন্তু এনকারেজ করে থাকে।
The Baby Friendly Hospital Initiative was launched in 1991 by the World Health Organization and the United Nations Children's Fund, UNICEF, in response to the 1990 Innocent Declaration on the Promotion, Protection, and Support of Breastfeeding and aims to provide health facilities with a framework for addressing the practices which have a negative impact on breastfeeding. কিছু, কিছু কারণে ব্রেস্ট ফিডিং এর একটা নেগেটিভ ইমপ্যাক্ট আসছিল বা ব্রেস্ট ফিডিং কে আরো এনকারেজ করার জন্য যেই আমরা বলতে পারি ফ্যাক্টরস গুলো আসার দরকার ছিল সেগুলো আসছিল না। তো সেই কারণে মেনলি এই প্রোগ্রামটাকে আনা হয়েছিল টু অ্যাচিভ বিএফএইচআই অ্যাক্রেডিয়েশন হেলথ ফেসিলিটিস। তার মানে এটাও একটা অ্যাক্রেডিয়েশন যে হসপিটালসগুলো বা যে হেলথ সেন্টার্সগুলো এই অ্যাক্রেডিয়েশনের দরকার তাদেরকেও কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। Health facilities must demonstrate a rate of at least 75% of exclusive breastfeeding among mothers at discharge, adherence to the International Code of Marketing Breast Milk Substitutes, and successful implementation of the 10 steps to successful breastfeeding. এবং তারা কিন্তু 75% তাদেরকে ওই প্যারামিটারে ঠিকঠাক থাকতে হবে, তারপরেই কিন্তু তারা এই অ্যাক্রেডিয়েশনটা পাবে। জয়েন্ট ডাব্লিউএইচও ইউনিসেফ স্টেটমেন্ট বলেছে যে প্রোটেক্টিং, প্রমোটিং অ্যান্ড সাপোর্টিং ব্রেস্ট ফিডিং দ্য স্পেশাল রোল অফ ম্যাটার্নিটি সার্ভিসেস, এটাই কিন্তু মেন এদের বিএফএইচআই রেটেড যে আমরা বলতে পারি ট্যাগ, সেই ট্যাগ লাইনটা ছিল, উইচ স্টেট দ্যাট এভরি ফ্যাসিলিটি প্রোভাইডিং ম্যাটার্নিটি সার্ভিসেস অ্যান্ড কেয়ার ফর নিউবর্ন ইনফ্যান্ট শুড কি কি থাকতে হবে। এবার ওই যে স্টেপসগুলো এখানে বলা হয়েছে, হ্যাভ আ রিটেন ব্রেস্ট ফিডিং পলিসি দ্যাট ইজ রুটিনলি কমিউনিকেটেড টু অল হেলথ কেয়ার স্টাফ, প্রত্যেকটা হেলথ কেয়ার স্টাফ যারা রয়েছে তারা সেই যে পলিসির মধ্যে যে বিষয়গুলো সেগুলোকে এভরিডে গো থ্রু করবে। ট্রেন অল হেলথ কেয়ার স্টাফ ইন স্কিলস নেসেসারি টু ইমপ্লিমেন্ট দিস পলিসি, এবার এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা হেলথ কেয়ার স্টাফ থাকবে তাদেরকে প্রপারলি স্কিলড হতে হবে। প্রেগনেন্ট মা যারা রয়েছে তাদেরকে এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তার যে বেনিফিট, তার যে ম্যানেজমেন্ট সেগুলো সম্পর্কে জানাতে হবে। হেল্প মাদার্স ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং উইদিন আ হাফ আওয়ার অফ বার্থ, এবং সেটাকে কিন্তু উইদিন আ হাফ আওয়ার কিন্তু তাকে স্টার্ট করতে হবে। শো মাদার্স হাউ টু ব্রেস্ট ফিড, যে কিভাবে তাকে ব্রেস্ট ফিড করাতে হবে বাচ্চাকে, তার সাথে সাথে ল্যাকটেশন পিরিয়ডের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। Give newborn infants no food or drink other than breast milk unless medically indicated, যতক্ষণ না মেডিকেল সুপারভাইজার যারা রয়েছে তাদের দ্বারা ইন্ডিকেশন দেওয়া হবে বাচ্চাকে শুধুমাত্র কিন্তু ব্রেস্ট ফিডের মধ্যেই রাখতে হবে। প্র্যাকটিস রুমিং ইন অ্যালাউ মাদার্স অ্যান্ড ইনফ্যান্টস টু রিমেইন টুগেদার 24 hours a day, মানে একটা রুম সেট আপ করে রাখতে হবে যেখানে বাচ্চা সাথে মা কিন্তু সবসময় যেন থাকতে পারে। কোনো একটা কন্ডিশনে হয়তো তাদেরকে সেপারেট করা হলো, বাট মোস্ট অফ দ্য টাইম যেন তারা একসাথে থাকে, কারণ সেই অ্যাটাচমেন্টটা ক্রিয়েট হবে। এনকারেজ ব্রেস্ট ফিডিং অন ডিম্যান্ড, তার সাথে সাথে নো আর্টিফিশিয়াল টিটস অর পেসিফায়ার্স, যেটাকে ডামিজ বা সুদার্স বলা হয়ে থাকে ব্রেস্ট ফিডিং ইনফ্যান্টস, মানে তাদের ব্রেস্ট যে আমরা বলতে পারি সাকিং রিফ্লেক্স সেটাকে ইনিশিয়েট করার জন্য কোনো রকমের ডামি বা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা কিন্তু যাবে না। ফস্টার দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপস অ্যান্ড রেফার মাদার্স টু দেম অন ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল অর ক্লিনিক, তার মানে একটা ফলো আপ প্রসেসের কথা কিন্তু এই যে নাম্বার পয়েন্টে বলা হয়েছে, যে হসপিটাল থেকে চলে গেল, বিএফএইচআই এর বাইরে চলে গেল, এবং তারপর আমি দেখলাম না যে কিভাবে মা বাচ্চাকে ব্রেস্টফিড করাচ্ছে, প্রপারলি করাচ্ছে নাকি, কিন্তু না সেটা করলে হবে না, ফলো আপের মধ্যে রাখতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে প্রসেসটা আলটিমেটলি ঠিকঠাক হচ্ছে নাকি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিএফএইচআই এর মধ্যে আসে। নেক্সট কোয়েশ্চেন খুবই ইজি একটা কোয়েশ্চেন, বলছে স্পাইনা বিফিডা ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, উই অল নো কার জন্য এটা হয়ে থাকে, ফলিক অ্যাসিডের জন্য কিন্তু হয়ে থাকে। নেক্সট শূন্যস্থান, ডায়েট ইজ গিভেন ফর ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া, ড্যাশ ডায়েট, ব্র্যাড ডায়েট, কিটো ডায়েট না অ্যাটকিন্স ডায়েট। যেটা বলছিলাম যে লাস্ট ডে আমাদের পেড ব্যাচে আমরা এই ডায়েটটা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, এখানেও রয়েছে যে হোয়াট ইজ ব্র্যাড ডায়েট। ড্যাশ ডায়েট আমরা জানি এটা নর্মালি কোথায় ব্যবহার করা হয়ে থাকে,
এটা কিন্তু আমরা হাইপারটেনসিভ সিচুয়েশনে ব্যবহার করে থাকি। কিটো তো হবেই না, অ্যাটকিন্সও হবে না, তো এখানে রাইট আনসার জেনারেলি কি হয়ে যাবে, ব্র্যাড। কারণ জিআই রিলেটেড, এবং আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে মোস্ট অফ দ্য রুটিন হসপিটাল ডায়েটের মেন একটা পয়েন্ট থাকবেই যে কোন কন্ডিশনে দেওয়া হয়, দ্যাট ইজ জিআই রিলেটেড। তাহলে বি স্ট্যান্ড ফর বানানাস, আর স্ট্যান্ড ফর রাইস, এবং এ স্ট্যান্ড ফর আমরা বলতে পারি অ্যাপ্লাস, মানে আ কাইন্ড অফ সসি, যেটার জন্য ওই লিকুইডিফাই বিষয়টা তৈরি হতে পারে, এবং টি স্ট্যান্ড ফর টোস্ট। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি ব্র্যাড ডায়েট। 67 নাম্বার কোয়েশ্চেন বলছে লো গ্লাইসেমিক ফুড ইজ সার্ভড ফর, কাদেরকে দেওয়া হবে, ভেরি ইজি, ডায়াবেটিস মেলাইটাস। এবং এটা কি করে, ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতে সাহায্য করে। ডায়াবেটিস ম্যানেজমেন্টটা একটা খুব ইম্পর্টেন্ট এর কিন্তু পার্ট রয়েছে লো গ্লাইসেমিক ফুডস যেগুলো রয়েছে তার। এবং আমাকে কেউ একজন রেকমেন্ড করেছিল যে গ্লাইসেমিক ইন্ডেক্সের ওপর একটা ভিডিও করতে, তো সেই ভিডিওটা আমি অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো। 68 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, এটাও খুবই ইজি কোয়েশ্চেন। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 68 এর, অ্যাকর্ডিং টু আনসার কি, লিউসিন। সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড, এটা কাইন্ড অফ আমরা বলতে পারি যে অ্যামিনো অ্যাসিডের টাইপ, বিভিন্ন ভাগে অ্যামিনো অ্যাসিডকে ভাগ করা হয়, তার মধ্যে এটাও একটা টাইপ। 69 নাম্বার কোয়েশ্চেন, একটা ডায়েটারি সাইকেল, মানে এক ডায়েটারি সাইকেলের মধ্যে কি রয়েছে, কি হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 69 এর। কোয়েশ্চেন নাম্বার 69 এর এখানে রাইট আনসার হয়ে যাবে আমার অপশন নাম্বার 70 তে কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 70 তে বলেছে দ্য থিকনিং অফ স্টার্চ ইজ নোন অ্যাজ, স্টার্চের ঘনত্বকে কি বলা হয়। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 70, রাইট আনসার এখানে হয়ে যাবে জিলাটিনাইজেশন। জিলাটিনাইজেশন বেসিক্যালি যে স্টার্চ গ্র্যানিউলস গুলো থাকে তারা যখন ওয়াটারকে অ্যাবজর্ব করে দেয় তখন সেটা সোয়েল করে যায় বা ফুলে ওঠে, সেই অবস্থাটাকে এখানে বলা হয় জিলাটিনাইজেশন। কোয়াগুলেশন আমরা ন্যাচারালি প্রোটিন বেসড আইটেমের মধ্যে দেখতে পাই, থিকনিং, জেল ফর্মেশন যেটা সেমি সলিড আমরা দেখতে পাই, মানে আফটার জিলাটিনাইজ আইটেম যখন কুলড হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। রেট্রোগ্রেডেশন, এটা জিলাটিনাইজেশনের পরবর্তীতে ঘটে থাকে, যেরকম আমরা যদি দেখে থাকি আফটার যখন সেটাকে প্রপারলি ঠান্ডা করা হয় তখন এই অবস্থাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। স্টার্চের জিলাটিনাইজেশন ঠিক এইভাবে হয়ে থাকে আফটার হিটিং প্রসেসের পর। র স্টার্চ এবং তার মধ্যে যখন ওয়াটার অ্যাবসর্ব হয়ে যাচ্ছে তখন আমরা দেখে থাকি যে এই বিষয়টা হয়ে থাকে। নেক্সট হচ্ছে স্টার্চ রেট্রোগ্রেডেশন। স্টার্চ রেট্রোগ্রেডেশনের মধ্যে জিলাটিনাইজ স্টার্চ, এবং এটা আমরা কি দেখলাম যে জিলাটিনাইজেশনের পরবর্তীতে ঘটে থাকে। তারপর যে বিষয়গুলো হয়ে থাকে যে ডিসোসিয়েশন, পলিমার যে জেলটা থাকে সেটা সলিউশনের মাধ্যমে টেম্পারেচারের উপর বেস করে, যদি টেম্পারেচার হাই থাকে তাহলে ওটা সলিউট ফর্মে থাকে, যদি টেম্পারেচার লো থাকে তাহলে ওটা জেল ফর্ম হয়ে যায়। তার মানে যখন ঠান্ডা হয়ে যায় তখন তো টেম্পারেচার কম থাকে, তখন কিন্তু ওটা জেল ফর্মেশনে থাকে। এবং লাস্টে যদি আমরা দেখে থাকি যে ডাইজেশন প্রসেসের সময় ওই স্টার্চ যে মলিকিউলসগুলো রয়েছে সেগুলো ছোট ছোট সুগার মলিকিউলসের মধ্যে কিন্তু ফর্ম করে যায়। কোয়েশ্চেন নাম্বার 71, ইন আইসিডিএস অল অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড, কোনটা বাদে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, আমরা ইমিউনাইজেশন দেখে থাকি, আমরা হেলথ এডুকেশন দেখে থাকি, শুধুমাত্র সাপ্লিমেন্টারি নিউট্রিশনও আমরা দেখে থাকি। এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এইটা শুধুমাত্র কিন্তু আলোচনা করা হয় না, বাকি আর সমস্ত কিছু যেরকম রেফারেল সার্ভিস, নন ফর্মাল এডুকেশন, এই বিষয়গুলো কিন্তু আইসিডিএস এর মধ্যে থাকে। এবার একজন কোয়েশ্চেন করেছিল যে কুপুস্বামী যেটা আর্থসামাজিক অবস্থার যে শ্রেণীবিভাগ তার উপরে আলোচনা করতে, তো হেয়ার ইট ইজ। এখানে একটা কোয়েশ্চেন এসেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটি এক্সামে যে কুপুস্বামী সোশিও ইকোনমিক স্টেটাস ক্লাসিফিকেশন ইজ বেসড অন ইন অল এক্সেপ্ট। তাহলে এটা আমার মনে হয় 99% স্টুডেন্টদের কাছে নিউ হতে পারে, এবং এটা যদি আমাকে বলা হয় সোশিও ইকোনমিক, আর্থসামাজিক, তাহলে কোশ্চেন নাম্বার 72 এর ক্ষেত্রে আমি যদি গেস করি, গেসের ভিত্তিতে যদি আমি দেখি, তাহলে আমাকে যখন আর্থ সামাজিক বলেছে তার মানে অর্থনৈতিক, মানে টাকা পয়সার বিষয় থাকবে এবং সমাজ, এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই ইনকাম আসে, তাহলে ইনকামটা হয়ে যাবে এবং ইনকামটাকে আমরা আমাদের লিস্টের থেকে বাদ দিয়ে দেব।
আর যদি আমাকে বাদ দিতে বলা হয় এডুকেশনকে আমরা কিন্তু আর্থসামাজিক প্যারামিটারের মধ্যে ফেলবো না। যদি আমরা সোশিওলজি অ্যাসপেক্টে দেখি আমরা, তাহলে কিন্তু এটাকে আমরা আর্থসামাজিকের মধ্যে আনবো না। এটাকে অন্য আমরা বলতে পারি যে কারোর কগনিশন লেভেল যাচাই করার হলো বা তার নলেজ এক্সাক্ট কতটা হচ্ছে, তাই না? আমরা যেটা এইচডিআই এর ক্ষেত্রে দেখেছিলাম, ওই বিষয়ের ক্ষেত্রে হতে পারে। তাহলে অকিউপেশন আর টাইপ অফ হাউসের মধ্যে একটা টাই আপ হতে পারে। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 72 এর যদি আমি রাইট আনসার দেখি, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে আমার অপশন ডি, টাইপ অফ হাউস। তাহলে এখানে যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে কুপুস্বামী সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এই কুপুস্বামী সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ক্ষেত্রে একটা স্কেল থাকে। সেই স্কেলটা মানে যে ওদের যে প্যারামিটার্স গুলো থাকে সেই প্যারামিটারে ওদেরকে জাজ করা হয় এবং তারপর এরকম একটা স্কোর বের করা হয়। সেই স্কোরিংটা যদি আমরা দেখি যে কারোর 26 থেকে 29 সাপোজ স্কোর এসেছে, তাহলে তার সোশিও ইকোনমিক ক্লাস হয়ে যাবে আপার। কারোর 16 থেকে 25 আপার মিডল, কারোর 11 থেকে 15 লোয়ার মিডল, কারোর 5 থেকে 10 আপার লোয়ার, কারোর লেস দ্যান 5 সেটা হয়ে যাবে লোয়ার। তার মানে আমার আর্থসামাজিক পটভূমিকা কিন্তু মূলত এর মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 73। কোয়েশ্চেন নাম্বার 73 এর ক্ষেত্রে বলছে বেটা লিন ইজ ফাউন্ড ইন কোথায় পাওয়া যায়? ইটস ভেরি ইজি। এর রাইট আনসার কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 73 এর? বিটরুট। তাহলে এরকম বিভিন্ন ধরনের আমরা যদি দেখি বিটা সায়ানিনস আছে, বিটা জ্যান্থিন আছে, ডিপেন্ড করছে কোন রং, তাই না? বিটরুটের মধ্যে বেসিক্যালি আমরা যদি দেখি বিটা ভালগারিস দেখতে পাওয়া যায়, যেটা কাইন্ড অফ বিটা লেনের মতন বা বিটা লিনের মতন। এছাড়া আরও বিভিন্ন যে ফুড আইটেম আছে অন দ্য বেসিস অফ কালার, এই বিভিন্ন ধরনের পিগমেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে। Question number 74. The excretion of abnormal quantity of fat with the fecus is called. অর্থাৎ মল দিয়ে অস্বাভাবিক পরিমাণে চর্বি নির্গমনকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 74। এর রাইট আনসার হয়ে যাবে স্টিয়াটোরিয়া। ডিসেপসিয়া হবে না, ডিসফেজিয়া হবে না, পলিফেজিয়া হবে না, কারণ এগুলো আলাদা আলাদা কিছু রোগের সাথে সম্পর্কিত। ডিসেপসিয়া ইজ বেসিক্যালি ডিসকমফর্ট আপার অ্যাবডোমেনের মধ্যে। ওকে, ডিসফেজিয়া হচ্ছে আমার গিলতে যখন প্রবলেম হয় খাদ্যবস্তু তখন। পলিফেজিয়া অ্যাবনর্মাল হাঙ্গার মানে এক্সেসিভ খিদে পায়, তাই স্টিয়াটোরিয়া কিন্তু এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 75 যেটা বলছিলাম স্পেশাল যে ফিডিং টেকনিক, সেই ফিডিং টেকনিকটি আমরা গতদিন আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম এবং সেখানে প্যারেন্টারাল নিউট্রিশন পড়াতে গিয়ে আমরা দুটো টাইপ দেখেছিলাম, যে সেন্ট্রাল ভেন পেরিফেরাল ভেনের মধ্য দিয়ে তার আমরা বডিতে যেটা আইটেম রয়েছে, যে সাপ্লিমেন্টেশনটা রয়েছে সেটা পৌঁছে থাকি, এবং এক্ষেত্রে একটা পিপিএন আর একটা টিপিএন হয়। টিপিএন হচ্ছে কমপ্লিট, ওকে, টিপিএন হচ্ছে কমপ্লিট প্যারেন্টারাল নিউট্রিশন, যার মাধ্যমে 100% নিউট্রিশন আমি প্রোভাইড করতে পারছি। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কার্বোহাইড্রেট ইউজড ফর টিপিএন? এখানে কোয়েশ্চেনটা ছিল যে কার্বোহাইড্রেটের কোন ফর্মটা আমরা টিপিএন হিসাবে দিয়ে থাকি। কোয়েশ্চেন নাম্বার 75। কোয়েশ্চেন নাম্বার 75 এর এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ডেক্সট্রোজ। তাহলে এখানে বলা হয়েছে যে এই ডেক্সট্রোজ সলিউশন ব্লাড স্ট্রিমের মধ্য দিয়ে কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছে। নেক্সট, শ্রীখণ্ড ইজ প্রোডাক্ট অফ। দেখো, মিটও হবে না, ফিশও হবে না, পটেটোও হবে না, ভেরি ইজি কোয়েশ্চেন। তো রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 76 এর মিল্ক। এবং দেখতে কেমন হয়? এরকম অনেকটা দেখতে হয়। কোয়েশ্চেন নাম্বার 77। টমেটো গেটস ইটস রেড কালার ফ্রম। ইটস অলসো ভেরি ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 77 এ কি বলছে যে টমেটোর রংটা লাল কি করে হয়? লাইকোপিনের জন্য। তো এখানে সেম ফুড পিগমেন্ট থেকে আমরা যদি দেখে থাকি যে এই কোয়েশ্চেনগুলো নর্মালি কিন্তু দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 78। Which of the following bacteria is the most common cause of urinary tract infection? গতকাল যখন আমরা প্রেগনেন্সি পড়াচ্ছিলাম এবং প্রেগনেন্সির যখন আমরা কমপ্লিকেশনগুলো আলোচনা করছিলাম, সেখানে একটা কোয়েশ্চেন ছিল ইনফেকশন, নট কোয়েশ্চেন, আমরা বলতে পারি একটা কমপ্লিকেশন ছিল ইনফেকশন। ওকে, তো সেখান থেকে সেই পার্সপেক্টিভে আমরা দেখেছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও মিসক্যারেজের একটা চান্সেস থাকে, উইচ ইজ অলসো কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 78 এর এখানে রাইট আনসার কি হয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 78 এর রাইট আনসার হয়ে যাবে ইকোলি, এবং এটা মূলত 80 to 90% কিন্তু রেসপন্সিবল ফর ইউটিআই।
কোয়েশ্চেন নাম্বার 79 বলছে যে which of the following means inflammation of the kidney, নিচের কোনটি কিডনির প্রদাহ বোঝায়? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 79 এর? এখানে কিডনির সাথে অ্যাসোসিয়েটেড এখানে কিন্তু রয়েছে আমার গ্লোমেরুলোনেফ্রাইটিস। হেপাটোসেলুলার হবে না, বিকজ ইট ইজ রিলেটেড টু কমপ্লিটলি লিভার। ওকে, তাহলে এখানে যদি আমরা রাইট আনসার দেখি একদম ডাইরেক্টলি রিলেটেড, তাহলে সেটা আমার হয়ে যাবে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং এটা কিন্তু কিডনির যে গ্লোমেরিউলি থাকে তার ইনফ্লামেশন বোঝায়। ওকে, next question also from kidney. Kidneys help in regulating blood pressure by secreting কোন হরমোন? হরমোন রিলেটেড একটা ক্লাস আমরা দিয়েছি ইউটিউবে, এবং সেটা আশা করি তোমরা দেখেছো। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিছু কিছু হরমোন রয়েছে যারা ব্লাড প্রেশার রেগুলেশনে কাজ করে। তো এখানে কিডনিজ হেল্প ইন রেগুলেটিং ব্লাড প্রেশার বাই সিক্রেটিং, কাকে সিক্রেট করে সেটা হেল্প করে থাকে? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? সোডিয়াম এবং রেনিন এবং অ্যালডোস্টেরন। সোডিয়াম অ্যান্ড রেনিন হবে না, অ্যালডোস্টেরন সোডিয়াম হবে না, সোডিয়াম পটাশিয়াম হবে না, কারণ এদের সাথে মিনারেল যুক্ত রয়েছে এবং দে আর নট দ্য হরমোন। ওকে, তো এখানে রাইট আনসার দেওয়া রয়েছে। বেসিক্যালি একটা নিউমোনিক এখানে হয় রাস, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। Question number 81 বলছে accumulation of ketone bodies in blood is known as. This is also we discussed in our fat metabolism class, যেখানে কিটোন বডিজ এর তিনটে কন্ডিশন আমরা দেখেছিলাম। তাহলে এখানে রক্তে কিটোন বডি জমে যাওয়াকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 81 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 81 এর ক্ষেত্রে রাইট আনসার এখানে কি হয়ে যাবে? কিটো অ্যাসিডোসিস। তাহলে কিটোনিউরিয়া বেসিক্যালি রিলেটেড টু ইউরিন, কিটোসিস মেটাবলিক স্টেট, কিটোঅ্যাসিডোসিস একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন ডায়াবেটিক মেলাইটাস কন্ডিশনে দেখতে পাওয়া যায়। Question number 82. Continued consumption of a diet rich in butter, red meat and eggs for prolonged period may cause, দীর্ঘ সময় ধরে কেউ যদি মাখন, লাল মাংস এবং ডিম সমৃদ্ধ খাবার ক্রমাগত খেতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে? তার ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি কি হতে পারে? হাইপার কোলেস্টেরোলেমিয়া। এটা হাই লেভেলস অফ কোলেস্টেরল ইন দ্য ব্লাড, এবং এখানে যে এলডিএল কোলেস্টেরল থাকে তার পরিমাণ কিন্তু বেড়ে যায়, যেটাকে আমরা ব্লাড কোলেস্টেরল বা আমরা বলতে পারি ব্যাড কোলেস্টেরল নামে কিন্তু পরিচিত, যে কিনা অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন কন্ডিশনের জন্য রেসপন্সিবল। এছাড়া হার্ট অ্যাটাক, স্ট্রোকস এবং অন্য যে সমস্ত কার্ডিওভাস্কুলার ডিজিজেস রয়েছে তার জন্য কিন্তু রেসপন্সিবল, এবং এটা বিভিন্ন স্টেজিং এর মাধ্যমে হয়ে থাকে। জ্যান্থোস্লেমা, আর্কাসেনাইলস এবং টেন্নান জ্যান্থোরেমা, তার মানে সমস্তটাই যদি দেখে থাকি যে যেরকম জ্যান্থেলেসমা, এটা হচ্ছে চোখের উপর এরকম ছোট ছোট পোর্শন ফর্মেশন হয়ে যায় সাদাটে ধরনের, সেই অবস্থাটা কিন্তু এই হাইপার কোলেস্টেরোলেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। অ্যামিনো অ্যাসিড থেকে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, অ্যান অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড ইজ, কোয়েশ্চেন নাম্বার 83। রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হচ্ছে আমার টাইরোসিন। এবার আরডিএ থেকে একটা কোয়েশ্চেন, অনেকেরই মনে প্রশ্ন ছিল যে কিভাবে কোয়েশ্চেনের ফরমেশনটা হবে। যারা এক্সাম দাওনি বা যারা দিয়েছিলে ভুলে গেছো, ঠিক এইভাবেই কিন্তু ফরমেশনটা হবে, মেনশন করে দেবে। মেনশন করার একটাই কারণ, যেহেতু 2010-এর একটা আরডিএ রয়েছে এবং সেটাও অনেক বছর ধরে পড়া হয়েছে, সেই কারণে কিন্তু 2020টা বলে দেবে। থিয়ামিনের টডলার্সের ক্ষেত্রে কত হতে পারে? 84 নাম্বার প্রশ্ন। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? 0.7। এবার হচ্ছে নেফ্রন থেকে মানে কিডনি থেকে আবার একটা প্রশ্ন, নেফ্রনে বেশিরভাগ ফিল্টার করা জলের পুনঃশোষণ ঘটে কার মাধ্যমে? এখানে অ্যানাটমি আমাকে জানতেই হবে, তাহলে কার মাধ্যমে হয়ে থাকে? কোশ্চেন নাম্বার 85 এর রাইট আনসার আমার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 85 এর এখানে আমার রাইট আনসার হয়ে যাবে পর সংবর্ত নালিকা। তাহলে 85 নাম্বার কোশ্চেনের রাইট আনসার আমার হয়ে যাবে পর সংবর্ত নালিকা বা পিসিটি। হেনরি লুপ হবে না, ওকে, দূরসংবর্ত নালিকা হবে না, সংগ্রাহী নালিকাও কিন্তু হবে না। and this is the anatomy. 86 নাম্বার কোয়েশ্চেন বলছে which of the following dietary principles are not prescribed for a nephrotic syndrome child? আগে আমরা একটু দেখে নিই যে নেফ্রোটিক
সিনড্রোম যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হয়, তাদের চোখের অবস্থাটা কিন্তু ঠিক এইরকম হয়ে যায় এবং পেটটা ফুলে ওঠে, তার সাথে সাথে পিটিং এডিমাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 86 এর রাইট আনসার কি হয়ে যাবে? লিবারেল প্রোটিন দেওয়া হবে, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডায়েটারি গাইডলাইন্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 87। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কার মধ্যে থাকে? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কার মধ্যে থাকে? সানফ্লাওয়ার অয়েল। ওকে। টাইপ নেক্সট কোয়েশ্চেন নাম্বার 88। টাইপ 2 ডায়াবেটিস ইজ ক্যারেক্টারাইজড বাই, কার দ্বারা ক্যারেক্টারাইজ করা হয়? 88 নাম্বার কোয়েশ্চেনের রাইট আনসার হয়ে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্ট। ভেরি ইজি। Question number 89. The iodine requirement for 6 to 12 months old Indian infant is কত মাইক্রোগ্রাম পার ডে? Question number 89 এর রাইট আনসার কি হয়ে যাবে? 130. And the last question. Which one is a constituent of coenzyme? কোএনজাইমের একটি উপাদান। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন B2. Okay. So this is all for today and this is all for this question paper. ওকে, আশা করি এই অ্যানালিসিসটা তোমাদের উপকারে লাগবে। কেউ যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সলভড পিডিএফ নিতে চাও, ইটস অবভিয়াসলি পেড হবে এবং সেটা আগেই জানিয়ে দিলাম কোনো কনফিউশন ক্রিয়েট হওয়ার আগে। তাহলে অবশ্যই কিন্তু এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার কোর্স রিলেটেড কিছু তোমাদেরকে জানিয়ে দিই, এখানে আনসার কিটাও রয়েছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো কেউ যদি ফুল কোর্স নিতে চাও, ওকে, ফুল কোর্স কেন বলছি, কারণ এই ফুল কোর্সের মধ্যে আমরা জাস্ট এসএলএসটির যে সিলেবাস, সেই সিলেবাস রাখিনি। আমরা ফেব্রুয়ারি থেকে কন্ডাক্ট করেছি ক্লাসেস এবং এখন জুন জুলাই লাইভ সেশন চলছে, সেখানে আমরা সমস্ত কিছু মেনশন করেছি। যেরকম এই পোর্শনটাতে বায়োকেমিস্ট্রি রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানে মেটাবলিজম 1 এবং মেটাবলিজম 2 রয়েছে। ওকে, যেরকম আজকে বেসিক্যালি আমরা মেটাবলিজম 2 এর ক্লাস করব, তার সাথে সাথে এখানে এনসিপি প্রসেস রয়েছে, নিউট্রিশন কেয়ার প্রসেস, এইখানে ডায়েট থেরাপি 3, 4, ডায়েট থেরাপি 5, 6 এবং এখানে 2, তার সাথে সাথে এখানে 1, প্রত্যেকটা থেরাপিউটিক ডিসকাশন হয়েছে, মেনু প্ল্যানিং রয়েছে, সমস্ত কিছু, যেটা হচ্ছে আমাদের ফুল কোর্স। ওকে, এবং এই ফুল কোর্সের ফেসিলিটিস গুলো হচ্ছে টোটাল 17 ক্লাসেস রয়েছে, মক টেস্ট এবং লাইফ টাইম অ্যাক্সেস অফ নোটস এটা তো রয়েছে, এবং যেটা রেকর্ডিংস তার অ্যাক্সেস কিন্তু 2 মান্থসের জন্য। যারা লাইভ সেশন নেবে সেই অ্যাক্সেস কিন্তু 2 মান্থসের জন্য, মানে জুন অ্যান্ড জুলাই। এবার আমরা অগাস্টে 1 থেকে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করব। যে কটা ইউনিট রয়েছে এসএলএসটি সিলেবাসে ঠিক সে কটা ক্লাসেস থাকবে। চেষ্টা করব কমসে কম সময় টু দি পয়েন্ট ডিসকাশন করা, যাতে তোমাদের একটা রিভিশন হয়ে যায়। এবং এখানে শুধুমাত্র যে একটা রেকর্ডেড ডিসকাশন থাকবে তা না, আমরা ফিসটা রেখেছি খুবই মিনিমাল, এবং তার সাথে সাথে এখানে তোমরা নোটস পাবে, মক টেস্ট পাবে, তার সাথে সাথে কিন্তু তোমরা রেকর্ডিংসটাও পাবে। সো এই অপশনটা কিন্তু লাস্ট উইক অফ জুলাই থেকে তোমরা অ্যাভেল করতে পারবে, মানে এন্ট্রি নিতে পারবে, এবং এটা একদমই তোমাদের জন্য খুবই মিনিমাম প্রাইসে কিন্তু রয়েছে। তার ডিটেলস আমি টেলিগ্রামে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এসএলএসটি নিউট্রিশন, এখানে লেখাই রয়েছে। অ্যান্ড আবার নেক্সট এক্সট্রা ক্লাসে আমাদের দেখা হবে, আবার কোনো নতুন টপিক নিয়ে আমরা হাজির হব, এবং তোমাদের যাদের টপিক রেকমেন্ডেশন আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেটাকে নিয়ে আসার। So thank you for watching and keep learning.